দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজনে। সঙ্গে আছি আমি শফিক আহমেদ। দর্শক আপনারা জানেন যে ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। আত্মমর্যাদা, দেশপ্রেম, ত্যাগ এবং সংহতির মহান চেতনায় এই দিনটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বীর সেনানীরা মুক্তিকামী জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য সংগ্রামের সূচনা করেছিল। এই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আজ এই দিনে আমাদের একাত্তর স্টুডিওতে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির এবং আমাদের বাংলাদেশ নৌবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিকুর রহমান। আজ এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমরা খানিকক্ষণ আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ ২১ জন উপদেষ্টা এবং সামরিক এবং বেসামরিক বা অবসরপ্রাপ্ত সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সেনাকুঞ্জে ছিলেন। এবং এটি বাংলাদেশের একটি বড় ঘটনা যে এমন এক সময় এটি হচ্ছে যখন বাংলাদেশে অনেক পরিস্থিতি বিদ্যমান। একাত্তর টেলিভিশন এজন্যই আজ এই সশস্ত্র বাহিনী দিবসের এই বিশেষ আয়োজনের প্রচার করছে। এবং আমাদের সাথে যেহেতু এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমরা শুরুতেই যেতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবিরের কাছে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে ২১শে নভেম্বর কেন বাংলাদেশের এই সশস্ত্র বাহিনী দিবস হিসেবে হলো? যুদ্ধ তো ৯ মাস হয়েছে। ধন্যবাদ শফিক আহমেদ। অনুষ্ঠান শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই একাত্তর টিভি কর্তৃপক্ষ এবং সকল কলাকুশলীদেরকে এই বিশেষ আয়োজনের জন্য, সেই সাথে সশস্ত্র বাহিনীর সদস্যদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের সকলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আপনার মাধ্যমে সকল সম্মানিত দর্শককে জানাচ্ছি সশস্ত্র বাহিনী দিবসের আন্তরিক শুভেচ্ছা। ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, যা সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ২১শে নভেম্বর একটা বিশেষ গৌরবময় স্থান দখল করে আছে। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, দেখবেন যে ১৯৭১ সালের ২৫শে মার্চ পাক হানাদার বাহিনীর সেই সার্চলাইট অপারেশনের মাধ্যমে নিপীড়িত জনগণ এবং নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপরে যে আক্রমণ হয়েছিল, এর পরপরই আপামর সাধারণ জনগণের সাথে একত্রীভূত হয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি যে সদস্যরা ছিলেন তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ওই সময়ে সেনা সদস্যদের সাথেও বাংলাদেশে অবস্থানরত আরও ৫টি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তারাও কিন্তু যুদ্ধে যুক্ত হয়েছিলেন। এই সময়ে অকুতভয় মুক্তিসেনারা বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে ছোট ছোট অপারেশন কার্যক্রমগুলো তৈরি করেছিলেন। পরবর্তীতে সময় প্রয়োজনে ভৌগোলিক এলাকাকে আরও ১১টি সেক্টরে বিভক্ত করে এই যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত হয়। এই সময় আরও ৩টি ব্যাটালিয়ান কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তৈরি হয়, সাথে ৩টি আর্টিলারি ব্যাটারিও তখন গঠিত হয়। তো এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু সেনাবাহিনীর জন্ম লাভ করে। পরবর্তীতে এই বিজয়কে আরও ত্বরান্বিত করার জন্য ৩টি ফোর্স গঠন হয়, এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স। এটা আসলে রেগুলার 3টি ব্রিগেড হিসেবেই থাকে। এছাড়া এই সময়ে সেনাবাহিনী সাথে সাথে নৌ এবং বিমান বাহিনীকেও সংগঠিত করার একটা প্রয়াস চালু হয়। তো বাংলাদেশে আপামর জনসাধারণ এবং যে সমস্ত সেনা সদস্যরা ছিলেন তারা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছেন। তো এটাকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে 15ই নভেম্বর তারা আরও জোরদারভাবে অপারেশনটা শুরু করে। তখন তারা চিন্তা করে যে না, 3 বাহিনীর সমন্বয়ের মাধ্যমে যদি যুদ্ধটাকে আরও গতিশীল করা যায় তাহলে হয়তো সাকসেস আসবে। সেই প্রেক্ষিতে 1971 সালে 21শে নভেম্বর এই যৌথ বাহিনীর মাধ্যমেই যশোরের কসবা এলাকা থেকেই, বয়রা এলাকা থেকেই প্রথম যৌথ বাহিনী অপারেশনটা শুরু হয় এবং তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই। 26 দিনের মাথায় কিন্তু আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। তো এইখানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর পরিচালিত যে যৌথ অপারেশন, এটা কিন্তু পরবর্তীতে আমাদের যুদ্ধে একটা মাইলস্টোন হিসাবে পরিগণিত হয়। সেই হিসাবে
এই যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের সামরিক বাহিনীর অবদানকে সাধারণ জনগণের সাথে আত্মকেতার সাথে সম্পৃক্ত করা এবং এই গুরুত্বটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই 1980 দশকের মাঝামাঝি সময় এটা চিন্তা করা হয় যে এটাকে আমরা একত্রিতভাবে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করব। তখন থেকে এই দিবসটাকে পালন করা হয়। এর আগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আলাদা আলাদাভাবে পালন করত। এটাই হচ্ছে 21শে নভেম্বরের উত্থানের একটা বিষয়। মানে এই দিবসটি কেন 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হলো সেটি আপনি বলছিলেন। আমরা বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ, আপনার কাছে আমি জানতে চাই সরাসরি একদম প্রশ্নে যদি আসি, যে মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে বাহিনীর মধ্যে বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অবদান সম্পর্কে আপনার এই সার্ভিসে আসার পরে বা সার্ভিসে আসার আগে আপনি কি জেনেছেন বা কি জানেন, যদি দর্শকদের উদ্দেশ্যে সেটি আরেকবার একটু বলেন, আপনার অভিজ্ঞতা বা জানার সেই ইতিহাসটা। ধন্যবাদ শফিক সাহেব। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস বীরত্ব, আত্মত্যাগ এবং গৌরবের এক অনন্য উদাহরণ, যেটা না বললেই নয়। এই যুদ্ধে আসলে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী তরুণ, ছাত্র, শিক্ষক সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেটাকে না বলে আসলে শুরু করা ঠিক হয় না। এছাড়াও আপামর জনসাধারণ সশস্ত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিয়েছেন, আশ্রয় প্রদান করেছেন, গোপন তথ্য প্রদান করেছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, পরিবহন দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে এই যুদ্ধটা আসলে একটা জনযুদ্ধে পরিণত হয়েছিল। অন্যদিকে যদি বিবেচনা করি তাহলে এই আপামর জনসাধারণের পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর ইনভলভমেন্ট ছিল, তারা প্রশিক্ষিত ছিল, যুদ্ধবিদ্যা সম্পর্কে তাদের ভালো আইডিয়া ছিল, নেতৃত্বের গুণাবলী ছিল। সো এই দুই গ্রুপের যোদ্ধাদের কোহেশনটা খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি মনে করি এজন্যে আমাদের সাফল্য অত্যন্ত দ্রুত গতিতে এসেছে। আপনারা জানেন যে একটা দেশ স্বাধীন করা মাত্র 9 মাসের যুদ্ধে পৃথিবীর ইতিহাসে খুব বিরল। আমরাই মনে হয় একটা দেশ যেখানে মাত্র 9 মাস যুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি। সো এখানে এই বিষয়টা, কোহেশনটা, আপামর জনসাধারণ এবং সশস্ত্র বাহিনীর একটা কোহেশন এবং বন্ডেজ ছিল, খুব ভালো কাজ করেছে অ্যান্ড আমরা সেটা পেয়েছি। আমি নৌবাহিনীতে 25 বছর চাকরি করেছি। এখানে আমরা যুদ্ধবিদ্যা এবং আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু পড়েছি, শুনেছি। তবে আমার কলিগরা এখানে আছেন, তাদের নিজস্ব স্টাইলে এবং তাদের নিজস্ব যে ইতিহাস আছে সে সম্পর্কে অলরেডি কিছু বলেছেন এবং আলোচনা আসবে। আমি সাদা পোশাকধারী হিসেবে নৌবাহিনীর স্পেশাল কিছু অপারেশনের কথা বলতে চাই। আমার মনে হয় সেটা খুব ভালো হবে বলা আর কি। আমরা অনেকেই নৌবাহিনীর একটা স্পেশাল অপারেশনের কথা জানি, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। আপনারা জানেন নৌ কমান্ডো দল 15ই আগস্ট পাকিস্তান হানাদার বাহিনীর রসদ এবং অস্ত্র সরবরাহ ব্যবস্থা ঘুরিয়ে দেওয়ার জন্য এই অপারেশন জ্যাকপট নামে একটি দুঃসাহসী আক্রমণ পরিকল্পনা করেছিল। তাদের মেইন উদ্দেশ্য ছিল পাকিস্তান হানাদার বাহিনীর যে আপনার শক্তি অর্থাৎ সরবরাহ লাইন সেটাকে ভেঙে দিবে, যাতে করে তারা উইক হয়ে যায়। নৌকমান্ডোগণ নিজেদের জীবন বাজি রেখে তারা বুকের মধ্যে লিম্ফেড মাইন বেঁধে পানিতে নেমে পানি নিচে ডুব দিয়ে বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দর এবং নদী বন্দরের যে জাহাজগুলো অবস্থান করছিল পাকিস্তান নৌবাহিনীর এবং পাকিস্তান সরকারের রসদবাহী, অস্ত্রবাহী, সেগুলোর মধ্যে মাইন দিয়ে আক্রমণ করে। এটা পৃথিবীর বুকে একটা ওয়ান অফ দ্য খুব ডেঞ্জারাস অপারেশন বলতে পারেন করেছে এবং তাদের এই অপারেশন ম্যাজিকের মতো কাজ করেছে। একযোগে সারা বাংলাদেশের এই অপারেশনে পাকিস্তান সরকার এবং পাকিস্তান নৌবাহিনীর প্রায় 26টি জাহাজ ডুবে যায়। এছাড়াও প্রচুর জাহাজ ধ্বংস হয়। তাতে করে নৌ কমান্ডোদের এই দুঃসাহসিক আক্রমণের ফলে পাকিস্তান হানাদার বাহিনীর রসদ ও অস্ত্রশস্ত্র ব্যবস্থা ভেঙে পড়ে, সরবরাহ ব্যবস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই সাঁড়াশি আক্রমণের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে পণ্যবাহী জাহাজ যারা বাংলাদেশের সমুদ্র বন্দরকে ভয়ঙ্কর বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করা শুরু করলো এবং এটা এড়িয়ে চলার জন্য চেষ্টা করলো। তো এটা আমাদের যুদ্ধের চূড়ান্ত ফলাফলের উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছিল বলে আমাদের মনে হয়। আর দেশ শত্রুমুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের নৌ কমান্ডোরা দেশে এরকম
অনেকগুলো অপারেশন করেছে এবং শত্রুদেরকে ধরাশায়ী করেছে। নৌ কমান্ডোদের এই দুঃসাহসিক অভিযানের ফলে দখলদার বাহিনীর মনোবল ভেঙে পড়েছিল এবং পরাজয়কে ত্বরান্বিত করেছিল বলে আমরা জানি। আর অন্য আরেকটা পার্ট আমাদের নৌযুদ্ধের ছিল, সেটা হচ্ছে আমাদের তখন পদ্মা এবং পলাশ নামে দুটি গানবোট ছিল। এই গানবোট নিয়ে আমাদের নৌযোদ্ধারা অনেকগুলো অপারেশন করেছে 16ই ডিসেম্বর পর্যন্ত, এবং এই যুদ্ধে তাদের অনেক আত্মাহুতি দিতে হয়েছে, আপনারা জানেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা উল্লেখ না করলে হয়, আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এই যুদ্ধে আত্মাহুতি দিয়েছিল। এছাড়াও আমাদের অসংখ্য যোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেছে। জাতি হিসেবে আমরা তাদেরকে স্মরণ করব এবং মনে রাখব। না, মূলত নৌবাহিনী তাহলে এক ধরনের কৌশলী, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর মনোবল এবং তাদের সামরিক রসদ ভেঙে দেওয়ার জন্য, দুর্বল করার জন্য তাদের যে ভূমিকা, যে কৌশলী ভূমিকা, সেটি 9 মাসের যুদ্ধের, বিশেষ করে নভেম্বর মাসে এসে তারা আরেক ধরনের কৌশলের মধ্য দিয়ে পুরো পাকিস্তান হানাদার বাহিনীকে তারা পরাজিত করার একটা ক্ষেত্র প্রস্তুত করে, যার সাথে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী সম্মুখভাবে থাকলেও বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু এখানে পিছিয়ে ছিল না। আমরা সেই ইতিহাসও জানি, আমরা সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিকুর রহমান। মূলত আপনার কাছে জানতে চাই যে কোন কোন বিষয়গুলোকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে বলে আপনি মনে করেন, এবং একই সাথে আপনার এই পেশায় আসার পর আপনি সে সম্পর্কে আরও কী কী বিস্তারিত জানতে পেরেছেন দর্শকদের উদ্দেশ্যে এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, যদি আপনি সেই অভিজ্ঞতা বা সেই জানার ইতিহাস একটু শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর যে ভাবমূর্তি, সেটা উজ্জ্বল হওয়া কিন্তু শুরু হয়েছে মুক্তিযুদ্ধের সময়কাল থেকে। কারণ তখন কিন্তু এই 3 বাহিনী কোনোটাই প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু দেশের মানুষের প্রয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি যদি আন্তর্জাতিক পরিমণ্ডল অন্যান্য দেশের উদাহরণ দেখেন, তাহলে দেখবেন যে এরকম উদাহরণ কিন্তু খুবই বিরল, যে যুদ্ধের সময় দেশের মানুষের প্রয়োজনে 3টি বাহিনী সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশকে স্বাধীন করেছে। বিমান বাহিনীর যেরকম এক্সাম্পল আছে যে আপনার কিলো ফ্লাইট গঠন, এটা কিন্তু সারা বিশ্বের কাছে বিমান বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করা শুরু করেছে, যে এরকম একটা স্ক্র্যাচ থেকে একটা বিমান বাহিনীর সৃষ্টি হওয়া 3টি অসামরিক বিমান দিয়ে, এটা একটা ফ্যাক্টর। আর যদি 3 বাহিনীর কথা বলি, তাহলে জাতীয় পরিমণ্ডলে সেই মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী দেশের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসে দেশের মানুষের প্রয়োজনে। যেমন যদি প্রাকৃতিক দুর্যোগ বলেন, বন্যা, সাইক্লোন, দেশের যে কোনো জায়গাতেই হোক না কেন, 3 বাহিনী কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠন করে। 3 বাহিনীর মধ্যে কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু আমরা দুর্গত মানুষদেরকে সাহায্য করি, তাদেরকে ত্রাণ পৌঁছে দিই, তাদের চিকিৎসা সেবা দিই, দুর্যোগ পরবর্তী সময়ে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করি, অবকাঠামো নির্মাণ করি। দেশের অন্যান্য কোনো দুর্যোগের সময় বা জরুরি অবস্থার মধ্যে কিন্তু আমরা সবসময় দেশের জনগণের সাথে থাকি। এটা হচ্ছে জাতীয় ইস্যুতে যদি বলি। আর আন্তর্জাতিকভাবে 1988 সালে প্রথমবারের মতো হচ্ছে সশস্ত্র বাহিনী থেকে সেনাবাহিনীর 15 জন সদস্য শান্তিরক্ষী মিশনে যোগদান করে, এবং তখন থেকে কিন্তু 3 যুগের বেশি সময় ধরে এই 3 বাহিনী কিন্তু খুব সম্মানের সাথে শান্তিরক্ষী মিশন পালন করে আসছেন। সেখানে আমরা আমাদের পেশাদারিত্ব প্রমাণ করতে পেরেছি, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও আমরা সম্মানের সাথে কাজ করতে পেরেছি, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কাজ করি না, এরপরে কিন্তু আমরা ওই এলাকার শিক্ষা সম্প্রসারের জন্য, চিকিৎসা সেবা, অবকাঠামো নির্মাণ, সেগুলোর জন্য কাজ করি। এগুলো কিন্তু সেই দেশের মানুষদের কাছে আমাদের ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল করে এবং পুরো পৃথিবী জানতে পারে। আপনি যদি গত 10 বছরের যদি পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ কিন্তু ফার্স্ট টু ফোর্থ এই 4টার মধ্যে ট্রুপস কন্ট্রিবিউটিং নেশন হিসেবে আছে। এটা কিন্তু বিশাল সম্মানের একটা বিষয়। এছাড়াও যদি বলি যে কোভিড মহামারীর সময় কিন্তু 3 বাহিনী দেশের বিভিন্ন জায়গায় আপনার ক্যাম্প গঠন করেছে, মানুষজনকে চিকিৎসা সেবা প্রদান করেছে। আমরা ভ্যাকসিন এনেছি বাইরে থেকে, পিপিই, তারপরে টেস্টিং কিট, এগুলো এনে কিন্তু দেশের মানুষের পাশে আমরা ছিলাম। সে সময় কিন্তু বিমান চলাচল বিঘ্নিত ছিল, কিন্তু বিমান বাহিনী 20 সালে 17টির মতো ফ্লাইট অপারেট করেছে বাইরে থেকে ইকুইপমেন্ট নিয়ে আসার জন্য, বিভিন্ন দেশে লোক পৌঁছে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে
আগে যখন দুর্যোগ হতো তখন হচ্ছে বাইরে থেকে সাহায্য আমাদের কাছে আসতো, কিন্তু এখন কিন্তু যখন বিশ্বের অন্যান্য জায়গায় দুর্যোগ হয় তখন কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী টিম কিন্তু আমরা অন্যান্য দেশে যাই। আমরা লেবাননে গিয়েছি, মালদ্বীপসে গিয়েছি, চায়নাতে গিয়েছি, নেপালে গিয়েছি। এটা কিন্তু সারা বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল করে। না, আপনি বলছিলেন যে বিমান বাহিনীর আসলে শুধু আকাশপথে না, স্থলপথেও তাদের আসলে অনেক ভূমিকা আছে। সেটি বিভিন্ন সময়, বিশেষ করে দুর্যোগকালীন সময়, আপনি সর্বশেষ করোনা মহামারী থেকে অনেকগুলো বিষয় বলছিলেন। কিন্তু আমরা যেতে চাই শাহরিয়ার কবির আপনার কাছে, যে আমরা সেনাবাহিনীকে জানি যে দুর্যোগ মোকাবেলায় অনেক বড় বড় ভূমিকা পালন বা দৃশ্যমান ভূমিকা, আমরা সংবাদকর্মী হিসেবে আমরা সেটি আমাদের টেলিভিশনে যেমন প্রচার হয়, সকল গণমাধ্যমেই কম বেশি আসে। এবং সর্বশেষ যে বন্যা, যে ধরনের মানুষ গ্রামের পর গ্রাম ডুবে গেল, সেখানেও কিন্তু সেনাবাহিনীর আমরা তৎপরতা, একই রকমভাবে বিমান বাহিনীরও কিন্তু তৎপরতা আছে। তারা বিমান হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং নৌবাহিনীর সেখানে বিশেষ দল সেখানে কাজ করেছে একদম গ্রাউন্ডে গিয়ে। তো বাংলাদেশ সেনাবাহিনী মূলত দুর্যোগ মোকাবেলায় কি কি ভূমিকা রাখে, এবং শুধুমাত্র এই দুর্যোগের সময় না, অন্য সময় বিশেষ করে কোয়ালিটি এনশিওরের জন্য অনেক সময় আমরা দেখি যে সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ থেকে শুরু করে সেসব বিষয়ে কাজগুলো কীরকম করে, শুধু সেনাবাহিনী না, যদি আপনি বলেন যে নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেই বিষয়গুলো যদি একটু। ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী কিন্তু জন্মলগ্ন থেকেই কাজ করে আসছে দেশের জন্য, কারণ আমরা কিন্তু দেশের জন্যই তৈরি, দেশেরকে সেবা করার জন্য। সো আমাদেরকে যখনই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনী কিন্তু সততা এবং নিষ্ঠার সাথে সেই দায়িত্বগুলো পালন করে আসছে। যদি বড় দাগে আমি বলি যে কোন কোন কাজগুলো আমরা দুর্যোগ মোকাবেলার জন্য করেছি, ধরেন ঘূর্ণিঝড়, তারপর সাইক্লোন, এগুলো তো দৃশ্যমান, আপনাদের খবরের সময় প্রচারিত হয়। পাহাড়ি এলাকায় ভূমিধস হচ্ছে, সেখানে রেস্কিউ টিম পাঠাচ্ছে, সেখানে দুর্যোগ মোকাবেলা কাজগুলো করছে। এছাড়া বন্যা, নদী ভাঙন, তারপরে অগ্নি সংযোগ বা ভবন ধস, অগ্নিকাণ্ড, বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা আমরা সেনাবাহিনীকে দেখি। আবার ভবন ধসে থেকে রেস্কিউ করা অপারেশন, সড়ক মেরামত, আপনি যেটা বলছিলেন সড়ক মেরামত এবং অন্যান্য কাজ। এছাড়া নেভি কিন্তু নৌ দুর্ঘটনার ভিতরেও কিন্তু কাজ করছে। আমরা যদি একটু ফিরে তাকাই, এই জাস্ট গত আগস্ট মাসে কিন্তু ভয়াবহ বন্যা আমরা দেখেছি। তো সেইখানে কিন্তু আমাদের একটা বড় ধরনের অবদান ছিল এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে সেভ করার জন্য। সেখানে আমাদের 6টা জেলায় প্রায় 269টা উপজেলায় ইউনিয়নে আর কি আমাদের কার্যক্রম হয়েছে, সেখানে উদ্ধার কার্যক্রম হয়েছে, সেখানে বিশুদ্ধ খাবার পানি, ত্রাণ দেওয়া হয়েছে, তারপর ফিল্ড হসপিটাল হয়েছে, তারপরে আপনার অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিচালনা করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ স্থাপনগুলোকে গার্ড করা হয়েছে। তো সেখানে মেডিকেল টিম, ইভেন ওইখানে রেস্কিউ করার জন্য হেলি অপারেশনও হয়েছে। এছাড়াও আমরা কিন্তু দুর্গম এলাকাগুলোতেও কিন্তু উন্নয়নের কাজ করে থাকি। যদি বলে থাকি যে সড়ক পরিবহন বা সড়ক রিলেটেড, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটোখাটো মানে বিভিন্ন ধরনের কালভার্ট, রোড মেরামত বা রোড তৈরির কাজও করেছে। স্পেশালি পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিন্তু সেনাবাহিনীর কার্যক্রমটা খুব ব্যাপক। বর্ডার সাইডে যে রোডটা হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল প্রজেক্ট, এখানে কিন্তু অলরেডি কয়েক বছরের কাজ হচ্ছে। সেরকম বিভিন্ন স্থানে আমাদেরকে যখনই দুর্যোগ মোকাবেলায় এবং দেশের জন্য ডাক দেওয়া হয়েছে, তখনই কিন্তু সশস্ত্র বাহিনী তার পুরো টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সেটাকে সুন্দরভাবে কাজটা করে দেওয়ার জন্য। আমরা আসবো আরও, বিশেষ করে আজকের এই সশস্ত্র বাহিনী দিবসের এই আলোচনায় শুধু সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস, এমনকি এই তাদের কর্মকাণ্ড, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকাণ্ড, আরও বর্তমান পরিস্থিতি, তারা কি পরিকল্পনা আগামীতে, সার্বিক বিষয়ে আমরা জানবো খানিকক্ষণ বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও ফিরছি ৭১-এর বিশেষ আয়োজন সশস্ত্র দিবসের এই আলোচনায়। আমরা মূলত আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাপ্টেন তৌফিকুর রহমান। আমরা ফিরতে চাই আলোচনায় মূলত বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবিরের কাছে। আমরা মূলত আপনার কাছে জানতে চাই যে এক্ষেত্রে যে এই সময়ে শুধু আমাদের বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন তাই নয়, এমন আমাদের অনেক সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে যেগুলো দিয়ে
রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে, অনেক ধরনের জটিলতা তৈরি হয়। এসব আসলে সুরক্ষা, সীমান্ত বা আমাদের সমুদ্রপথ, আমাদের আকাশপথ, যেহেতু আপনারা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সেখানে কাজ করছেন, আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর কি পরিকল্পনা বা আছে আমাদের সমুদ্র সীমা, আমাদের সীমান্ত, আমাদের জলসীমা এসবের সুরক্ষা করতে? ধন্যবাদ। আমাদের 3 বাহিনী কিন্তু তার নিজস্ব এলাকায় তার সুরক্ষার জন্য প্রস্তুত, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমাদের বর্ডার এরিয়া যেটা আছে সেটা কিন্তু বর্ডার গার্ড এটা ভার দিচ্ছে, বিজিবি যেটা বলছি। সো আমাদের সুরক্ষা নির্ণয়ের জন্য বর্ডার গার্ড যেটা আমাদের বিজিবি যে পেরিমিটার আমাদের ইয়ে করছে, আপনার গার্ড করছে সুরক্ষা, নদী বা নৌসীমা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নৌবাহিনী। বিমান বাহিনী আকাশপথের জন্য প্রস্তুত। সো যার যার ক্ষেত্রে প্রত্যেকেই তার সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করে আসছে। এবং আপনি জেনে হবেন যে আমাদের কিন্তু প্রতিরক্ষা নীতির সাথে মিলিয়ে আমাদের যে দেশের 3 বাহিনী তাদের কিন্তু প্রতিরক্ষার ব্যবস্থাটাকে আরও জোরদার করছে। তার ফলশ্রুতিতে নতুন নতুন আর্মামেন্ট, গেজেট এবং এয়ারক্রাফট আসছে, নেভাল ভেসেল আসছে, সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র আসছে। তার ফলে আমরা কিন্তু পরিকল্পনা মাফিক, ফোর্সেস গোল 2030 পরিকল্পনা মাফিক কিন্তু আমরা আমাদের প্রোটেকশন বা সিকিউরিটি মেজারটা নিয়েছি। সে প্রেক্ষিতে কিন্তু আমাদের সেনাবাহিনীর জন্য প্রস্তুত তার প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার জন্য, নৌবাহিনী আকাশকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নতুন আর্মামেন্ট, নতুন গেজেট এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত। তেমনি নৌবাহিনী কিন্তু জলসীমায় যতটুকু সম্ভব জলসীমা আমাদের সেফগার্ড রাখতে হবে, তার জন্য কিন্তু তারা পরিকল্পনা করছে এবং সেভাবেই কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তো 3 বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন আর্মামেন্ট বা সরঞ্জামাদিকে মডার্নাইজ করছে, প্রশিক্ষণ দিচ্ছে। এর মাধ্যমেই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষা করছি। আমরা ফিরতে চাই যে বাংলাদেশ, আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ। আপনার কাছে জানতে চাই জনাব আবুল কালাম আজাদ, যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সশস্ত্র বাহিনীর অবদান সারা বিশ্বে এরই মধ্যে প্রশংসিত হয়েছে এবং কিন্তু এখন কেমন দেখছেন সারা বিশ্বে এটি বাংলাদেশের মর্যাদাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আগামী দিনের সেই মানে এই মর্যাদাকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ, আমরা যদি বলি যে নৌবাহিনীর পরিকল্পনা বা বর্তমান তাদের পরিস্থিতি এবং ভবিষ্যতের পরিকল্পনা? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আপনি নিজেই বলেছেন আমরা আন্তর্জাতিক মহলে শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করেছি। সশস্ত্র বাহিনীর একটা উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে বিগত দিনগুলোতে। ভবিষ্যতে আমরা জানি পৃথিবীর যেই বর্তমান যে টার্মোয়েল অবস্থা, এটা আরও কমপ্লিকেটেড হতে পারে, এরকম একটা চিত্র দেখা যাচ্ছে। এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমরা যাতে অ্যাডাপ্ট করতে পারি এবং আমরা যাতে বিশ্ব শান্তির ক্ষেত্রে নিজেদের কন্ট্রিবিউশনটাকে ধরে রাখতে পারি এবং আরও বেশি জোরদার করতে পারি, সেজন্য আমাদের সশস্ত্র বাহিনীতে ওভারঅল কিন্তু প্রস্তুতি আছে। প্রথম আমাদের একটা স্ট্রেংথ হলো সশস্ত্র বাহিনীর, আমরা সবসময় পার্টিকুলার মিশনে ডিপ্লয়েড হওয়ার জন্য রেডি থাকি। আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, বিপসট, আপনারা নাম শুনেছেন, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সবসময় ট্রেন্ড হয় এবং বিদেশিরা আসে, তারাও ট্রেন্ড হয়, তারা এসে আমাদেরকে শেখায় এবং আমরা রেডি থাকি। মোরওভার আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা পৃথিবীর যে কোনো ধরনের সিচুয়েশন, যে কোনো ধরনের আপনার কনফ্লিক্টে নিজেদেরকে খুব সহজে অ্যাডাপ্ট করতে পারে এবং তাদের ধৈর্য অনেক বেশি এবং তারা অনেক সাহসী এবং তারা মিশতে পারে। আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে আসলে রেসিজম নাই, যার জন্য আমরা আসলে সবসময় প্রস্তুত আছি। মোরওভার আপনি যদি জনবলের বাহিরে চিন্তা করেন যে ইকুইপমেন্টের প্রস্তুতির ক্ষেত্রে, আমরা সশস্ত্র বাহিনীতে নতুন নতুন ইকুইপমেন্ট, স্পেশালি মিশনে ডিপ্লয় করার মতো উপযুক্ত ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের জন্য সেপারেট বাজেট মেনটেন করি এবং সেটা কিন্তু রেগুলার আমাদের দেশে আসছে, যাতে করে আমরা ইন্টারন্যাশনাল এরিনাতে আমাদেরকে প্রজেক্ট করতে পারি।
আপনারা জেনে খুশি হবেন যে এই মুহূর্তে একটা মেরিটাইম টাস্ক ফোর্স আছে, লেবাননে, যেখানে গ্রিস, টার্কি, জার্মানি, ইন্দোনেশিয়া সহ আরও অনেকগুলো কান্ট্রির সাথে বাংলাদেশের একটা করবেট ওখানে এই টাস্ক ফোর্সের অংশ হিসেবে কাজ করছে। এবং সেই করবেট আধুনিক এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফুলফিল করতে পারছি। সেনাবাহিনীর অবস্থা আরও ব্যাপক, দে হ্যাভ মোর ইকুইপমেন্ট আই বিলিভ, এবং তারাও এরকম। আমরা ভার্সেটাইল অ্যান্ড ফ্লেক্সিবল, সো ফিউচারে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রিকোয়ারমেন্টে আমরা নিজেদেরকে ডিপ্লয় করতে পারবো এবং আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো, এ ব্যাপারে আমরা আশাবাদী আছি এবং আমরা প্রস্তুত আছি বলে আমরা মনে করি। তার মানে দেশের কোনো দুর্যোগ, আন্তর্জাতিক কোনো দুর্যোগ, সেটা মানুষ সৃষ্ট হোক, প্রাকৃতিক হোক, তা মোকাবেলার জন্য সেনাবাহিনী অত্যাধুনিক হলেও তার সাথে কোনো অংশে পিছিয়ে নেই নৌবাহিনী, বিমান বাহিনী। তাদের প্রশিক্ষণ চলছে, তারা নিশ্চয়ই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে সামনের দিনে তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং কাজের মধ্য দিয়ে। দিন শেষে মানুষের আসলে অভিজ্ঞতা এবং শিক্ষণ, মানে শিক্ষার কোনো বিকল্প নেই, সে শিখছেন এবং সেই জন্য একাডেমি হয়েছে, একাডেমিতে তাদের প্রশিক্ষণ চলছে, চলমান আছে। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিকুর রহমান, আপনার কাছে মূলত আমরা জানতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের যে প্রতি যে আস্থা, সেই আস্থা তৈরিতে আপনারা, এটা আস্থাশীল একটি বাহিনী, একই রকমভাবে মানুষের সর্বোচ্চ, যদি আপনি দেশের মানুষের কথা বলেন, মানে ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর আস্থা কিন্তু এক বিন্দু পরিমাণও কমেনি, বরঞ্চ আরও দৃঢ় হয়েছে। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, এই দৃঢ়তাকে আরও দীর্ঘস্থায়ী করা, আরও মানুষের সাথে যোগাযোগ করা, সেই আস্থাগুলো কিভাবে আপনারা বাড়াতে পারেন বা বাড়াবেন? ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আস্থা বাড়ানোর জন্যে আমাদের আমরা যেভাবে গড়ে তুলি নিজেদেরকে, তিন বাহিনী, সশস্ত্র বাহিনী, আমরা কিন্তু সবসময় এটা মনে রাখি যে আমাদের জন্ম জনগণের জন্যে। জনগণও কিন্তু মুক্তিযুদ্ধের সময় শুধু আমরাই, সশস্ত্র বাহিনীর সদস্যরাই মুক্তিযোদ্ধাদের সাহায্য করেননি, মুক্তিযোদ্ধারাও সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে সাহায্য করেছে। সুতরাং একসাথে কাজ করার যে মানসিকতা, সেটা আমাদের প্রথম থেকেই আছে। তো সেটা মাথায় রেখেই আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি যে এই দেশটা এত কষ্টের পরে স্বাধীন হয়েছে, সুতরাং এই দেশটা স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের পেশাদারিত্ব বজায় রেখে প্রস্তুত থাকতে হবে। এবং শুধু তাই নয়, দেশের মানুষের প্রয়োজনে সবসময় সাহায্য করতে পারার সক্ষমতাও রাখতে হবে। যেহেতু আমরা আমাদের সামরিক প্রশিক্ষণে বা সামরিক কাজে পারদর্শী, সেহেতু আমরা দেশের যে কোনো প্রয়োজনে আমরা কাজ করার জন্য বেশ পারদর্শী, এবং সেটা আমরা প্রমাণ করে আসছি দুর্যোগের ক্ষেত্রে, দেশের জরুরি প্রয়োজনে। যেমন আমরা আমাদের যেসব সরঞ্জাম আছে, যদি বিমান বাহিনীর কথা বলি, তাহলে কিন্তু আমরা আমাদের হেলিকপ্টার আর আমাদের পরিবহন বিমানগুলোকে সবসময় মানুষের প্রয়োজনে আমরা মেডেভেক মিশন, ক্যাসেভেক মিশন, রিলিফ ডিস্ট্রিবিউশন, এইসব কাজে ব্যবহার করছি। আমরা তিন বাহিনী কিন্তু দেশে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কাজ করছি, যখন প্রয়োজন হচ্ছে। কোভিডের কথা বললাম, যখন তখন ছিল। এছাড়া কিন্তু আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিশ্ববিদ্যালয় আছে, বিউপি, এমআইএসটি, মেরিটাইম ইউনিভার্সিটি, এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটি আছে, যেগুলোতে আমরা এমন বিষয় পড়াচ্ছি যেগুলো আগে বাংলাদেশের মানুষজন পড়তে হলে বাইরে যেতে হতো, এখন দেশে পড়ছে। এটা কিন্তু একটা আস্থা সৃষ্টি করে। সেরকম আমাদের স্কুল কলেজ আছে, আরও নিচের লেভেলে শিক্ষা দিচ্ছি। তো এই সব কিছুর কারণে দেশের মানুষ আসলে মনে রাখছে যে হ্যাঁ, আমরা দেশের মানুষের জন্য। এখানে যদি একটা কথা বলি যে যখন কোনো দুর্যোগ হয়, যেমন একটা উদাহরণ যদি দেই, গত বন্যার সময় আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা সেল ছিল, সেখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে। আমি নিশ্চিত সেনাবাহিনী, নৌবাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা সেলেও ফোন করেছে। তো এরকম একটা কেস ফোন করেছে, ফেনীতে কোনো একটা বিল্ডিংয়ের উপর মানুষ আটকে আছে, 30-40 জন, ওনাদের জন্য সাহায্য দরকার। তো সেখানে কিন্তু আমরা আমাদের বিমান বাহিনীর বানানো মিনি প্যারাশুট দিয়ে আমরা সেখানে পৌঁছে দিয়েছি, এবং পাওয়ার পরে ওনারা রেস্কিউ করতে পারেনি, কিন্তু ওনাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। মানে 30-40 জন ছিল। পরবর্তীতে ওনারা তখনই ওটা ভিডিও করে, ছবি তুলে, পরবর্তীতে আবার ফোন করে আমাদেরকে বলেছেন, ধন্যবাদ দিয়েছেন। তো এরকম যখন অভিজ্ঞতা হয়, তখন কিন্তু এটা অনেকটা নেশার মতো, যে একবার যখন আপনি প্রাপ্তিটা পেলেন, তখন কিন্তু আরও অনুপ্রাণিত হয় মানুষজন আরও কাজ করার জন্য। সো এটার সাথে দেশের মানুষের যে আস্থা আছে সেইটা,
এবং সেই সাথে কিন্তু আমরা আরও অনুপ্রাণিত হই এবং দেশের মানুষের আস্থা আরও বাড়তে থাকবে। আমরা আলোচনায় ফিরবো, তবে আমরা মনে করি এখন পর্যন্ত যে বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইভিআর, তৎকালীন ইপিআর তাদের যৌথ যে ভূমিকা, একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের, ছাত্র, যুবক, জনতার যে ঐক্যবদ্ধ সংগ্রাম, এবং সেটা কখনো সামরিক, কখনো কৌশলগত, কখনো পাশের এলাকাতে ট্রেনিং করে আবার দেশের ভিতরে এসে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনী, এবং স্বাধীন বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এটি স্বাধীন পতাকা, স্বাধীন দেশ হিসেবে উপহার দিয়েছে। সেই যৌথ উদ্যোগ, সেই যৌথ চেষ্টা, সেই যৌথ সংগ্রাম এখনও বাংলাদেশে অব্যাহত আছে। আমরা ফিরছি দর্শক 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের 71-এর এই বিশেষ আয়োজনে। আমরা ফিরছি খানিকটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আমাদের সাথেই আছেন, আমরা কথা বলছি মূলত 71-এর বিশেষ আয়োজনে সশস্ত্র বাহিনী দিবসের আজকের এই আলোচনায়। আমাদের সাথে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিক রহমান। আমরা ফিরতে চাই আলোচনায় আবারও আজকের এই সশস্ত্র বাহিনী দিবসে 71 টেলিভিশনের বিশেষ আয়োজনে আলোচনায়। সেই আলোচনায় আমরা বাংলাদেশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির কাছে ফিরতে চাই, আপনার কাছে মূলত ফিরতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে কার্যক্রম সম্পর্কে সামনের দিনে আরও কী কী আধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম, বিশেষ করে প্রযুক্তির যদি আমরা আসি, সেই জিনিসগুলো যুক্ত হচ্ছে, আপনি যদি আমাদেরকে সংক্ষেপে একটু ধারণা দিতে পারেন। ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যদি আমি সেনাবাহিনীর আধুনিকরণ, মডার্নাইজেশনের কথা বলি, তাহলে আমি এটাকে 3টা ভাগে বিভক্ত করে বলবো। প্রথমত হচ্ছে সাংগঠনিক অবকাঠামোগত পরিবর্তন, তারপর হচ্ছে সামরিক সরঞ্জামাদি আধুনিকায়ন বা মডার্নাইজেশন, এবং এটা হচ্ছে উন্নততর প্রশিক্ষণ। প্রথমে যদি বলি যে সাংগঠনিক অবকাঠামোগত যে পরিবর্তন, আমরা প্রতিরক্ষা নীতির সাথে মিলিয়ে আমরা সেনাবাহিনীকে আধুনিকায়ন করার প্রচেষ্টা করছি। সেটার পরিপ্রেক্ষিতেই আমাদের সাংগঠনিক কিছু পরিবর্তন এসছে। যেমন আমরা কিছু প্রচলিত ব্যাটালিয়নকে মেকানাইজড ব্যাটালিয়নে রূপান্তর করেছি, আমরা নতুন কিছু সংগঠনকে অন্তর্ভুক্ত করেছি, সাথে আমরা MLRS ব্যাটারি, তারপরে সোরাড মিজাইল রেজিমেন্টকে গঠন করেছি, যা আমাদের মডার্নাইজ আর্মির জন্য এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। এখন যদি বলি যে আমরা সরঞ্জামাদি আধুনিকরণ কী করেছি, আমরা এই সাংগঠনিক যখন পরিবর্তনটা করলাম, তখন আমাদের মডার্নাইজ ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট আসলো। আমরা কিন্তু মাল্টিপারপাস রকেট লঞ্চার আমাদের ইনভেন্টরিতে অ্যাড করেছি, মিসাইল, বিভিন্ন ধরনের মিসাইল এসছে, রাডার কন্ট্রোল গান এসছে। আমরা যদি সাজোয়া কোরের কথা বলি, সেখানে কিন্তু VT-5 ট্যাঙ্ক আমরা কিনেছি, সিমুলেটর আসছে, উচ্চ শক্তির রেডিও সেট আমরা দিয়েছি যোগাযোগ করার জন্য, ভিস্যাট আমরা অ্যাড করেছি, মনিটরিং স্টেশন বা ইন্টারসেপ্টের ইকুইপমেন্টগুলো আসছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সরঞ্জাম দিয়ে আমরা এনেছি। আবার যদি এভিয়েশনের দিকে তাকাই, আমরা বেল সিরিজের নতুন কিছু হেলিকপ্টার এনেছি, তারপরে হচ্ছে কাসা মডেলের পরিবহন বিমান যুক্ত হয়েছে আমাদের মডার্নাইজেশনের জন্য, নাইট ভিশন গগলস আমরা অ্যাড করেছি। এছাড়াও অত্যাধুনিক মডেলের ড্রোনও আমাদের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন টাইগার মিসাইল সিস্টেম, এটা আমাদের সক্ষমতাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং ভবিষ্যতে কিন্তু আমরা নতুন নতুন প্রযুক্তিকে ইনকর্পোরেট করার চেষ্টা করছি, সেই অনুযায়ী কিন্তু সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, এবং অদূর ভবিষ্যতে প্রযুক্তিগত আরও বিভিন্ন জিনিসগুলো আমাদের সেনাবাহিনীর সরঞ্জামে যুক্ত হবে। এখন যদি আমি বলি যে এই সরঞ্জামাদি আনার পরে আমাদের প্রশিক্ষণের বিষয়, আমরা এই সরঞ্জামাদিগুলোকে উন্নতর সরঞ্জামকে ব্যবহারের জন্য উচ্চতর প্রশিক্ষণ দিচ্ছি। সেই প্রশিক্ষণগুলো আমরা যদি আধুনিক রণকৌশলের সাথে ব্যবহার করতে পারি, তাহলে আমাদেরকে আরও পজিটিভ একটা ইফেক্ট দিবে যখন আমরা যুদ্ধে বা আমাদের ভবিষ্যতে রাখবে। সো বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সক্ষমতা এবং পারদর্শিতা কিন্তু একটা পর্যায়ে চলে গেছে, এবং যেটা বিশ্বের দরবারে কিন্তু সকলেই এটাকে প্রশংসা করছে। সেই কারণে কিন্তু আপনারা UN মিশনে কিন্তু তার রিফ্লেকশনটা দেখছেন, যেখানে বাংলাদেশকে কিন্তু সবসময় একটা ভালো মর্যাদা দেওয়া হয়। সেনাবাহিনীর অনেক আসলে আধুনিকায়ন হয়েছে, কিন্তু আমরা জানতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিক রহমানের কাছে, যে বিমান বাহিনী মাত্র 3টি, আমরা বলবো যে 3টি বিমান বাহিনী নিয়ে আসলে যাত্রা শুরু হয়েছিল। তো 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, দেশ স্বাধীন হওয়ার পর এই 2024 সালে এসে বিমান বাহিনী
কতটুকু আধুনিকায়ন হলো, বা যে 3টি হেলিকপ্টার দিয়ে বা বিমান দিয়ে যাত্রা শুরু হয়েছিল সে সম্পর্কে আপনি যেহেতু এই সময় তরুণ অফিসার, সেখানে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, কি জানেন? জি, আহ, যেরকম বললেন যে আমাদের শুরুটা কিন্তু খুব অল্প পরিসরে ছিল, শুধুমাত্র 3টি অসামরিক বিমান দিয়ে। কিন্তু সেখান থেকে এখন আমরা কিন্তু দায়িত্বটা ছিল অনেক বড়, দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করা। সেটা যেহেতু করতে পেরেছি, সেজন্য আমরা সবসময় সচেষ্ট থাকি যে আমাদের বিমান বাহিনী যেন বিশ্বমানের একটা বিমান বাহিনীর পর্যায়ে পৌঁছাতে পারে। বর্তমানে আমাদের যেই সব যন্ত্রাংশ বা বিমান আছে সেগুলোতে কিন্তু আমরা এয়ার পাওয়ারের কনসেপ্টে যদি বলি, এয়ার পাওয়ারের সব ধরনের অপারেশন কিন্তু আমরা করতে পারি। আধুনিকায়নের ব্যাপারে আধুনিকায়নে একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার যেটা বললেন যে কয়েকটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে যন্ত্রাংশ, একটা হচ্ছে প্রশিক্ষণ, অবকাঠামো এবং স্বনির্ভরতা অর্জন অথবা সক্ষমতা বৃদ্ধি। যন্ত্রাংশের ব্যাপারে যদি বলি, আমাদের যেরকম MiG-29 আছে, 4th জেনারেশন ফাইটার আছে, ইয়াক 130 আছে, 4.5th জেনারেশন ফাইটার, F7 আছে, হেলিকপ্টারের ক্ষেত্রে MI-17 সিরিজে বেশ কয়েক ধরনের MI-17 হেলিকপ্টার আছে, বেল আছে, অগাস্টা মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার আছে, পরিবহন বিমানের ক্ষেত্রে আমাদের কাছে C-130J আছে, নতুন সংযোজিত হয়েছে, যেটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক এয়ারলিফট এয়ারক্রাফট। এটাতে কিন্তু আমাদের বৈমানিকগণ এখান থেকে, বাংলাদেশ থেকে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ সব জায়গায় আমরা গিয়েছি, সেই সক্ষমতা আমাদের আছে। এছাড়া আমাদের কাছে আনম্যান্ড এরিয়াল সিস্টেম আছে, ফ্যালকো, নতুন নতুন রেডার আছে, প্রাইমারি রেডার আছে, মোবাইল গ্যাপ ফিলার রেডার সংযোজন করেছি। আমাদের কাছে সিমুলেটরও যোগ হয়েছে, যে একজন বৈমানিক বিমানে প্রশিক্ষণের আগে যেন উনি সিমুলেটরে কিছুটা ট্রেনিং করতে পারেন, এতে কিন্তু অর্থ সাশ্রয় হয়, প্রশিক্ষণটা আরও ভালো হয়। সেগুলো আছে আমাদের কাছে অনেকগুলো। আমাদের কাছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম আছে, যেগুলো আমরা ভূমি থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্র আছে। যদি প্রশিক্ষণের ব্যাপারে আসি, তাহলে আমাদের যে প্রশিক্ষণ ইনস্টিটিউশনগুলো আছে, এয়ারফোর্স একাডেমি আছে, অফিসার্স ট্রেনিং স্কুল আছে, ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল আছে, এগুলোর পর্যায়ে কিন্তু আমরা অনেক উপরে নিয়ে গেছি। এখন বিদেশ থেকে অনেকেই আসে এখানে। মূলত আপনি বলছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনীর যে যাত্রা শুরু 3টি বিমান দিয়ে, সেটি এখন আধুনিক MiG-29 থেকে শুরু করে অনেক কিছু যুক্ত হয়েছে। এবং জেনারেল শাহরিয়ার কবির, আপনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বড় যেমন যন্ত্রাংশ যুক্ত হয়েছে, আধুনিক যন্ত্র যুক্ত হয়েছে, আধুনিক লাঞ্চার, রকেট লাঞ্চার থেকে শুরু করে অনেক ধরনের, যেটা আপনি দেশে এবং আন্তর্জাতিকভাবে এটি একটি এখন কি বলে প্রশংসনীয় একটা পর্যায়ে সেনাবাহিনীর শক্তি সামর্থ্য সম্পর্কে একটা ধারণা আমরা পাচ্ছিলাম। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর, আমরা ক্যাপ্টেন আবুল কালাম আজাদ, আপনার কাছে ফিরতে চাই একটি অন্য আরেকটি, যদিও এই কাজটি আপনাদের মধ্যে পড়ে, বাংলাদেশ নৌবাহিনীতে সমুদ্রের সীমার একটি, আপনারা যেহেতু কাজ করেন বেশিরভাগ সময় সমুদ্রের সীমায়, তো এর একটি বড় অংশ কিন্তু আছে বাংলাদেশের, যেটি ব্লু ইকোনমি কথা বলা হয়। সেটি যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা কার্যকর করতে, অর্থাৎ ব্লু ইকোনমিকে আমরা কার্যকর করতে পারি বা করার সম্ভাবনা আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে ব্লু ইকোনমি নিয়ে একটু কথা বলতেই হয়, না বললে হয় না। আপনারা জানেন ব্লু ইকোনমির অর্থ হচ্ছে আসলে টেকসই উন্নয়নের জন্য সমুদ্র সম্পদকে কাজে লাগানো। এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এজন্য যে বাংলাদেশের টোটাল ল্যান্ডস্কেপের অলমোস্ট 80%, অর্থাৎ 1,18,000 বর্গ মাইল এরিয়া আমাদের সি এরিয়াতে আছে, এবং সেই সি এরিয়াটা সমুদ্র এলাকায় রয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং মৎস্য সম্পদ তো রয়েছেই। সুতরাং আমরা যদি এটা টেকসই উন্নয়নে কাজে লাগাতে পারি, যদি না আমাদেরকে লাগাতে হবে, কারণ আমাদের ল্যান্ড ইউজেজ অলমোস্ট স্যাচুরেটেড পর্যায়ে চলে আসছে, সেখান থেকে আমরা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, সম্ভব হবে। আমরা দরিদ্রতা দূরীকরণেকে কাজে লাগাতে পারবো, আমাদের স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থার উন্নয়নে এটা কাজে লাগাতে পারবো, কর্মসংস্থান সৃষ্টি হবে, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে উন্নয়ন করতে পারবো আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। করণীয় হচ্ছে ওভারঅল একটা হচ্ছে পলিসিগত বিষয়, যেটা সরকার করছে এবং ফিউচারে আরও করবে। আরেকটা হচ্ছে
কিছু বলবেন? না, আপনার কথা দ্রুত যদি শেষ করেন, কারণ আমাদের জি, অনুষ্ঠানের সময়সীমা আরেকটা প্রায় হচ্ছে শেষ পর্যায়ে। আমাদের এক্সিকিউশন যেটা আমরা করছি, মেরিটাইম যে এজেন্সিগুলো আছে, নৌবাহিনী তার লিডিং রোলে আছে, সেটা আমরা অলরেডি করছি। এর নিরাপত্তা এবং এখান থেকে যাতে আমরা রিসোর্স কালেক্ট করতে পারি, এই বিষয়টার নিশ্চয়তা বিধান করার জন্য নৌবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আসলে সময় স্বল্পতার জন্য আরো বিস্তারিত হয়তো না, বলা যাবে আসলেই না। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তৌফিকুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে ৭১ টেলিভিশন স্টুডিওতে এসে আপনারা আমাদের বিশেষ করে আমি বলবো যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শুরু থেকে একদম বিজয় না হওয়া পর্যন্ত, বিশেষ করে আপনারা যে দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর, তার ইতিহাস এবং বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এবং বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনে তাদের পরিকল্পনা সহ এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে তারা এই তথ্যগুলো যেমন জানবেন, একই রকমভাবে আমরা আগামী দিনে আবারও এইরকম একটি আলোচনায় আবার ফিরব। দর্শক, ৭১-এর বিশেষ আয়োজন সশস্ত্র বাহিনী দিবসের আজকের এই আলোচনায় আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের তিনজনকে, আপনারা আমাদেরকে সময় দিয়ে, ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। ধন্যবাদ।